আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বই সমাধান ক্লাসে। আমরা সমাধান করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো, অর্থাৎ আমাদের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। সেই ধারাবাহিকতায় আমরা আজকে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ৮ নম্বর সৃজনশীল প্রশ্নটি, পাঠ্য বইয়ের ৮ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এই ৮ নম্বর সৃজনশীলে কি বলেছে? বলেছে ২০১৭ সালের জানুয়ারি মাসের ১ তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসায় শুরু করেন। তার প্রতিষ্ঠানে নির্মেল লেনদেনগুলো সংগঠিত হয়। নির্মেল লেনদেনগুলো কি বলা আছে ভাইয়া? বলা আছে জানুয়ারির ১ তারিখে বলেছে জনাব জহির ৫ লক্ষ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র ব্যবসায়ে বিনিয়োগ করেন। এরপর আমাকে বলেছে ১৬ তারিখে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। ২১ তারিখে বলেছেন গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। ২৬ তারিখে বলেছে ওয়ার্কশপের ভাড়া প্রদান ২১,০০০ টাকা। ২৮ তারিখে বলেছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন ২৫,০০০ টাকা। ৩০ তারিখে বলেছে মালিকের গাড়ি মেরামত করেন ১৫,০০০ টাকা। এগুলো আমাদের লেনদেনগুলো বলা আছে। রিকোয়ারমেন্টে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলেছে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, জহির ওয়ার্কশপের কিসের পরিমাণ বের করতে বলছে? আমাদের জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ কত সেটা আমার কাছে জানতে চাইছে। মূলধন মানে কি ভাইয়া? এই মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে। মূলধন মানে কি? মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার সমষ্টি। মালিক ব্যবসায় যা কিছু দিছে তার যোগফল। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে মূলধন, তাই না? আচ্ছা, মালিক আমার ব্যবসায় কি কি দিছে ভাইয়া? মালিক আমার ব্যবসায়ে ৫ লক্ষ টাকা নগদ দিছে। মালিক আমার ব্যবসায়ে ৫০,০০০ টাকার আসবাবপত্র দিছে। তাহলে ৫ লক্ষ টাকা যোগ ৫০,০০০ টাকা যোগ করলে আসবে কত? ৫,৫০,০০০ টাকা। যোগ করলে আসবে কত? যোগ করলে আসবে হচ্ছে ৫,৫০,০০০ টাকা। এই ৫,৫০,০০০ টাকাই হচ্ছে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ। কিসের পরিমাণ ভাইয়া? আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। খ নাম্বার প্রশ্নে আমরা যদি যাই, আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে জানুয়ারি মাসের ব্যবসায়ে মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কোনটা কোনটা আমার জন্য আয় সেটা বের করতে হবে, কোনটা কোনটা আমার জন্য ব্যয় সেটা বের করতে হবে। খেয়াল করো, কোনটা কোনটা আমার জন্য আয় সেই আয়ের পরিমাণটা আমি বের করব। কোনটা কোনটা আমার জন্য ব্যয় আমি সেই ব্যয়ের পরিমাণটাও নির্ণয় করব, তাই না? তাহলে আয় এবং ব্যয় বের করব, আয় এবং ব্যয় বের করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে যদি একটু খেয়াল করে দেখি, আমি টাকা বিনিয়োগ করছি, এটা আমার জন্য মূলধন, এটা আয় ব্যয় না। প্রতিষ্ঠানের জন্য আমি ৬৫,০০০ টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনছি, এটা একটা সম্পত্তি, এটাও আমার জন্য কি না? আয় ব্যয় না। গাড়ি মেরামত করে আয় করেন, দেখো যেহেতু এটা একটা ওয়ার্কশপ, গাড়ি রিপেয়ারিং এর একটা দোকান, গাড়ি রিপেয়ারিং এর একটা গ্যারেজ, তাই না? তো এইখানে আমি গাড়ি মেরামত করব, এটাই তো আমার আয়। এইখানে আমি গাড়ি মেরামত করব, গাড়ি সার্ভিসিং করব, এটাই তো আমার জন্য আয়, তাই না? তাহলে এটা যদি আমার জন্য আয় হয়, তাহলে ২১ তারিখে এই ঘরটাকে আমি বলে দিতে পারি এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা আয়। এইটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা আয়। ভালো কথা, এটা আমার জন্য একটা আয়। ওয়ার্কশপের ভাড়া প্রদান, ওয়ার্কশপের ভাড়া প্রদান এটা আমার জন্য একটা ব্যয়। ওয়ার্কশপের ভাড়া প্রদান এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা ব্যয়। ওয়ার্কশপের ভাড়া আমি দিছি, তাহলে এটা আমার জন্য কি হবে? একটা ব্যয় হবে, তাই না? আচ্ছা, প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান করেন ২৫,০০০ টাকা, কর্মচারীর বেতন প্রদান এটাও আমার জন্য একটা ব্যয়। কর্মচারীর বেতন প্রদান এটা আমার জন্য একটা ব্যয়। মালিকের গাড়ি মেরামত ১৫,০০০ টাকা। এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এটা তো উত্তোলন, এটা উত্তোলন, পাশাপাশি এটা আমার জন্য একটা আয়।
কাহিনী খেয়াল করো, যদি আমি এরকম পড়তাম মালিক কর্তৃক পণ্য উত্তোলন, আমি কি করে দেই, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তার কারণ মালিক আমার ক্রয়কৃত পণ্যটা নিয়ে গেছে, তাহলে আমার ক্রয়ের পরিমাণ কমে যায়। মালিক এখন কি নিছে, আমার কাছ থেকে একটা সেবা নিছে, তাহলে এটা আমি আয় হিসাবে দেখাইলেই তো এটাকে আমি উত্তোলন হিসাবে দেখাইতে পারবো। আর প্রত্যেকটা হিসাবে তো দুইটা পক্ষ ভাইয়া, প্রত্যেকটা হিসাবের পক্ষ কয়টা, দুইটা পক্ষ। আমি যদি এই লেনদেনটার দুইটা পক্ষ বের করতে চাই, এই যে 30 তারিখের লেনদেনটা মালিকের গাড়ি মেরামত, তাহলে আমি সবার প্রথমেই বলবো উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, কারণ উত্তোলন নামে উত্তোলন বৃদ্ধি পাইছে, সাথে সাথে আমার সেবা আয় হিসাব ক্রেডিট। নাহলে তুমি ক্রেডিট করবা কি, তুমি সেবা আয় ছাড়া ক্রেডিট কি করবা, অন্য কিছু কি ক্রেডিট করতে পারবা? মালিক কি নগদ টাকা নিছে? না। মালিক কি পণ্যদ্রব্য নিছে? না। মালিক কি ব্যাংকের টাকা নিছে? না। মালিক কি নিছে? মালিক আমার ব্যবসায়ের সেবাটুকু নিয়ে গেছে। আমি যে সার্ভিসটা মানুষের গাড়িতে দেই, ওই সার্ভিসটুকু আমি মালিকের গাড়িতে দিছি, তাহলে এটা আমার জন্য আয়, একই সাথে এটা আমার জন্য উত্তোলন। একটু ব্যতিক্রম লেনদেন হইতে পারে, ব্যতিক্রম লেনদেন এটা একটা, বাট এই লেনদেনটা একই সাথে আমার জন্য একটা আয়, একই সাথে এটা আমার জন্য একটা উত্তোলন, একই সাথে এটা আমার জন্য একটা উত্তোলন, তাই না? তাহলে ভাইয়া এইটা আমার জন্য যেহেতু আয়, তাহলে এই 30 তারিখের লেনদেনটাও আমরা আয়ের মধ্যে লিখব। 30 তারিখের লেনদেনটা আমরা কি আয়ের মধ্যে লিখব। তাহলে এই যে আমাকে বললো জানুয়ারি মাসের ব্যবসায়ে মোট আয় ও ব্যয়ের পরিমাণ লিখতে, তাহলে আমি মোট আয় ও ব্যয়ের পরিমাণ লিখতে পারলাম, কোনো অসুবিধা, দুইটা আয় দুইটা ব্যয় পাইছি, গেল এইটুকু, গেল এইটুকু আমরা বুঝলাম, এইটুকু আমরা বুঝলাম। এরপরে যাব আমরা, এরপরে দেখি কি বলা আছে ভাইয়া। এরপরে আমাকে বলছে জানুয়ারির 1, 16, 28 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। 1, 28 ও 30 তারিখ, 1, 16, 28, 30। ওকে, 1 তারিখে কি করছে জনাব জহির 5 লক্ষ টাকা নগদ ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তাই না? ওকে, তাহলে 1 তারিখের পক্ষগুলো কি কি ভাইয়া? 1 তারিখের পক্ষ, 1 তারিখে একটা পক্ষ আমি পাই নগদান হিসাব। নগদান হিসাব একটা সম্পদ, আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাহলে সম্পত্তি হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আমরা ডেবিট করে দিব কত, 5 লক্ষ টাকা। 1, 2, 3, 4, 5, তাহলে কি হবে, এ বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, এ বৃদ্ধি মানে সম্পত্তি বৃদ্ধি, তাই না? আচ্ছা, এরপর আমি এখানে কি পাইছি ভাই, আসবাবপত্র পাইছি, তাহলে আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণ বাড়বে, আসবাবপত্র হিসাব একটা সম্পদ, ডেবিট কত টাকা, 5,000 টাকা, সরি 50,000 টাকা, তাহলে এখানে আমার কি হবে, এ বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি। ভালো কথা, আমার 5 লক্ষ যোগ 50,000, 5,50,000 টাকা, দুইটাই আমাকে মালিক দিছে, 5 লক্ষ ও 50,000, মোট 5,50,000 টাকা কে দিছে, মালিক দিছে। কে দিছে, মালিক দিছে। তার মানে এই 5,50,000 টাকা যেহেতু মালিক দিছে, এটার নাম আমার জন্য মূলধন। মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয় কত টাকা, 5,50,000 টাকা। ভাই মূলধন হিসাব ক্রেডিট, আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। যদি আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বাড়ে, তাহলে আমার মালিকানা সত্ত্ব বেড়ে যায়। ভাই আমরা কি জানি, মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন এবং আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন ও আয়ের পরিমাণ বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। কথাটা কি বোঝাইতে পারছি? ওকে, তাহলে 1 তারিখের লেনদেনে কাহিনী বুঝলাম আমি। 16 তারিখের লেনদেন, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। তাহলে কয় তারিখ ভাই, 16 তারিখের লেনদেন। আসি 16 তারিখের লেনদেনে কি হবে ভাইয়া, আমি একটা যন্ত্রপাতি কিনছি, তাহলে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব কি হবে, যন্ত্রপাতি একটা সম্পদ, আমার ব্যবসায় যন্ত্রপাতি নামে সম্পত্তির পরিমাণ বাড়ছে, কত টাকা ভাইয়া, 65,000 টাকা। এই কত টাকা ভাইয়া, 65,000 টাকা। ওকে, তাহলে এখানে আমার এ বৃদ্ধি, সম্পদ বাড়ছে, তাই না? এখানে কি আমার এ বৃদ্ধি, এ বৃদ্ধি কেন, তার কারণ আমার ব্যবসায়ে
সম্পত্তির পরিমাণ বাড়ছে। ওকে, এইটুকু আমি বুঝলাম। আমি এই যে প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনলাম, এটার জন্য কি আমার নগদ টাকা গেছে না? নগদ টাকা কি একটা সম্পদ? নগদ টাকা যদি কমে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট করে দেই। কত টাকা? কত টাকা ভাইয়া? ৬৫,০০০ টাকা। ৬৫,০০০ টাকা। তাহলে নগদান একটা সম্পদ, আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে। তাহলে কি হবে? এ হ্রাস। সম্পত্তি কমলে কি হয়? ক্রেডিট করতে হয়। নগদ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনছি, তেমন নগদ টাকা কমছে না? নগদ টাকা কমলে কি? এ হ্রাস পাবে। লিখে দিচ্ছি এ হ্রাস। বোঝা গেছে কথাটা? ওকে, এরপরে আমরা চলে যাব ২৮ তারিখের লেনদেনে। ২৮ তারিখে কি বলছে ভাইয়া? এই ২৮ তারিখে দেখি, ২৮ তারিখে কি বলছে? বলছে যে কর্মচারীদের বেতন প্রদান করেন। তাহলে কর্মচারীর বেতন প্রদান করলে বেতন নামের ব্যয়ের পরিমাণ বাড়ে, বেতন হিসাব ডেবিট। কত টাকা ভাইয়া? ২৫,০০০ টাকা। বেতন হিসাব ডেবিট ২৫,০০০। বেতন একটা ব্যয়, আমার ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে। ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে, তার মানে ও ই হ্রাস। ও ই হ্রাস। ওকে, ভালো কথা, এইটুকু বুঝলাম। এরপরে কি ভাইয়া? কর্মচারীর বেতন বাবদ তো আমার নগদ টাকা দিতে হয়েছে, তাই না? তার মানে আমার এখানে কি করতে হবে? নগদান হিসাব আমি কি করে দিব? ক্রেডিট করে দিব। কত টাকা ভাইয়া? ২৫,০০০ টাকা। তাইলে আমার এখানে কি হবে? নগদ নামের সম্পত্তির পরিমাণও কমবে, এ হ্রাস। নগদ নামের সম্পত্তির পরিমাণও কমবে, এ হ্রাস। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আমি লিখে দিলাম ও হ্রাস। নগদান একটা সম্পদ, আমার নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কমলে আমি সম্পত্তি হ্রাস পাবে, আমি এখানে লিখে দিছি এ হ্রাস। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে বলছে ৩০ তারিখ। ৩০ তারিখেরটা তো আমি আগেই একবার লিখছি। উত্তোলন হিসাব বাড়বে, উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা ভাইয়া? ১৫,০০০ টাকা। আচ্ছা, উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, তাহলে ও ই হ্রাস। উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে যায় ভাইয়া। ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে। তাহলে এখানে যেহেতু উত্তোলনের পরিমাণ বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। সেবা আয়, আয়ের পরিমাণ বাড়ছে, আয়ের পরিমাণ বাড়ছে কত? ১৫,০০০ টাকা। আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তার মানে এই লেনদেনের ফলে একবার আমার মালিকানা সত্ত্ব বাড়বে, আরেকবার আমার মালিকানা সত্ত্ব কমে যাবে, তাই না? ওকে, তাহলে এইটাকে আমি বিবরণী ছকে এটার প্রভাবটা কিভাবে ফেলবো? দেখো, বিবরণী ছকে সম্পত্তির পাশে নগদ নামের সম্পত্তি বাড়বে ৫ লক্ষ টাকা, আসবাবপত্র নামের সম্পত্তি বাড়বে কত টাকা? ৫০,০০০ টাকা। মালিকানা সত্ত্ব ও ই বাড়বে ৫,৫০,০০০ টাকা। ১৬ তারিখে যন্ত্রপাতি নামের সম্পত্তি বাড়বে ৬৫,০০০ টাকা, নগদ নামের সম্পত্তি কমবে ৬৫,০০০ টাকা। ২৮ তারিখে মালিকানা সত্ত্ব কমবে ২৫,০০০ টাকা, নগদান হিসাব বা সম্পদ নগদ নামের সম্পত্তি কমবে ২৫,০০০ টাকা। ওকে, এরপরে ভাইয়া কি হবে? এবার দেখো, উত্তোলন মালিকানা সত্ত্ব একবার কমবে ২৫,০০০, একবার মালিকানা সত্ত্ব বাড়বে ১৫,০০০, কমবে ১৫,০০০ বাড়বে। কথাটা কি বুঝাইতে পারছি? আমি দেখাই দিচ্ছি উত্তরগুলো। দেখো, আমরা যা আলোচনা করলাম তাই আছে ভাই, নতুন কিছু না। প্রারম্ভিক মূলধন বা মোট মূলধন ৫০,০০০, ৫ লক্ষ যোগ ৫০,০০০, ৫,৫০,০০০ টাকা। এর বলছে মোট আয় ও মোট ব্যয়, মোট আয় ও মোট ব্যয় বের করছি দুইটা, কোনো অসুবিধা আছে? এরপরে দেখো ভাইয়া, এখানে আমার কি বলছে? বিবরণী ছক। এই যে দেখো, নগদ বাড়বে, আসবাবপত্র বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। এরপরে কি করছিলাম? বেতন দিছিলাম, নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে। এরপরে কাহিনী কি ছিল ভাইয়া? এরপরে কাহিনী ছিল মালিকের গাড়ি মেরামত করছিলাম, মালিকের গাড়ি মেরামত করার ফলে কি হয়েছিল? এই মালিকের, আচ্ছা ১৭, এই জায়গায় একটা কাহিনী ছিল। হ্যাঁ, নগদে যন্ত্রপাতি ক্রয় করছিলাম, নগদ টাকা কমবে, যন্ত্রপাতির টাকা বাড়বে। মালিককে আমি কি করছি? গাড়ি মেরামত করে দিছি, একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। যোগ বিয়োগ করে দাও, যেটা আসবে ওইটাই হচ্ছে কি আমার জন্য উত্তর। যোগ বিয়োগ করে দাও, যেটা আসবে ওইটাই কি আমার জন্য উত্তর, তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু এই অঙ্কটা খুব সংক্ষেপে করে ফেলতে পারলাম। ছোট অঙ্ক, পাঠ্য বইয়ের অঙ্ক, পরীক্ষায় আসে বেশ কয়েকবার, হয়তোবা পরীক্ষায় এটা আসছিল, হয়তোবা একবার বা দুইবার মনে হয় আমি পরীক্ষায় দেখছিলাম এটা আসছিল। বিশেষ করে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় আসে, বিভিন্ন পার্বিক পরীক্ষাতে বোর্ড বইয়ের প্রশ্নগুলোকে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে আমাদের শিক্ষকরা। তো এই প্রশ্নটাও কিন্তু আসার তীব্র সম্ভাবনা আছে। অঙ্ক না আসুক, নিয়মটা আমরা শিখে রাখি। এই অঙ্কটাই আসতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এই নিয়মের অঙ্ক আসতে পারে।
এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো ইজি অ্যাকাউন্টিং বইতে এই জন্যই আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে আলাদা আলাদা করে ভিডিও ক্লাস দিচ্ছি। তার মূল কারণ হচ্ছে তুমি যা পড়বা তার সাথে সাথে শিখবা, একদম আমার কাছ থেকে শিখবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব বইয়ের যতগুলো সাজেশনের ক্লাস আছে, বইয়ের যতগুলো অধ্যায় ভিত্তিক ক্লাস অর্থাৎ যে পাঠ্য বইয়ের সমাধান আছে সবগুলো আমি নেওয়ার জন্য। পুরো বইটা হয়তো বা পারবো না, কারণ অনেক ক্লাস অনেক কন্টেন্ট, এগুলো সব আমি একা নিতে গেলে বই আসলে অনেক পরে বের হয়ে যাবে। এজন্য যতটুকু আমি আলোচনা করে দিচ্ছি এইটুকু যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, দেখবা এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমেই তুমি তোমার এসএসসিতে অনেক ভালো একটা ফলাফল করতে পারবা। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।